ভোটের খাস কথা। ভোটের খাস কথা নিবেদন করছে Pushpa Furniture, the best furniture ever you have seen. সহযোগী নিবেদক রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে আপনাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মাননীয় মোহিত সেনগুপ্ত মহাশয়। মোহিত বাবু, আমাদের আলোচনা সভায় আসবার জন্য আপনাকে শুভেচ্ছা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বরাবরই কংগ্রেসের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত হতো একটা সময় পর্যন্ত। রায়গঞ্জ লোকসভা বলতেই এখনো পর্যন্ত মানুষ মনে করেন প্রিয়রঞ্জন দাসমুন্সী, দীপা দাসমুন্সী এবং অন্যদিকে যদি আমরা ভাবি সিপিএম এর ক্ষেত্রে বর্তমান রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কিংবা তার আগে সুব্রত মুখার্জি সহ একাধিক জায়গা। ফলত রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বরাবর আবর্তিত হয়েছে কখনো কংগ্রেস কখনো সিপিএম এর মধ্যে, যদিও তাদের মধ্যে একটা দ্বিমুখী লড়াই ছিল। কিন্তু পরবর্তীকালে রাজ্য রাজনীতিতে যে পট পরিবর্তন হয়, সেই পট পরিবর্তনের ফলে কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনী আসন সমঝোতা তৈরি হয়েছে। ফলত এইবার তারা একসাথে লড়াই করছে লোকসভা নির্বাচনের বুকে। যদিও গত লোকসভা নির্বাচনে প্রথমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জের ইতিহাসে প্রথম বিজেপি তাদের জয় ছিনিয়ে নেয়। এইবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে। একদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রঞ্জ, তার সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল, অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ফলত এই ত্রিমুখী লড়াইয়ে আপাতত জমজমাট রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। আমরা এই বিষয়গুলো নিয়েই সার্বিকভাবে আলোচনা করব মোহিতবাবুর সঙ্গে। মোহিতবাবু, যেটা আমি প্রথমেই বলছিলাম আপনার কাছে, যে রায়গঞ্জ লোকসভা বলতেই কংগ্রেসের একটা অবিচ্ছেদ্য ঘাঁটি একটা সময় ছিল। পরবর্তীকালে ঘুরে ফিরে কখনো সিপিএম কখনো কংগ্রেস এর বাইরে যায়নি, কিন্তু গত বছর বিজেপির টিকিটে দেবশ্রী জয়ী হন। তো এই পর্যায়ে আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আপনাদের আলী ইমরান রঞ্জ ওরফে ভিক্টর। লড়াইটা কতটা আপনারা লড়তে পারবেন এই লোকসভা কেন্দ্রে? প্র্যাকটিক্যালি আমাদের উভয় দলেরই, কংগ্রেস এবং সিপিএম এর, আমাদের জেলায় কোনো এমএলএ এমপি কিংবা পঞ্চায়েত নাই, প্রধান নাই, পঞ্চায়েত সমিতি নাই। কিন্তু একটা কথা ঠিক, যে আমাদের উভয় দলেরই মানুষ আর জনগণ আছে। তা আমরা জানি যে পঞ্চায়েত মেম্বাররা, প্রধানরা কি করে, এমএলএরা আজকাল যে কাটমানি খায়, এমপি সভাধিপতি নাই, তাতে কি আছে? আমরা কিন্তু মানুষের পাশে 365 দিন থাকি, আমরাও থাকি, বামপন্থা থাকি। এবং সেই জন্য আমাদের যে জোটটা এবার হয়েছে এবং সুদূর প্রসারী জোট, এই জোটটা খুব শক্তিশালী জোট হয়েছে, যে আমরা নিষ্ঠা সহকারে উভয় দলই আজকে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, একদিকে বিজেপির বিরুদ্ধে, একদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আমাদের প্রার্থী জেতানোর জন্য। আমি মনে করি, এই মুহূর্তে মনে করি যে আমরা 100% আমরা জিতে আছি। মানুষ বলছে, সবখানে সর্বত্র বলছে মানুষ, যে আমরা কংগ্রেস প্রার্থী ভিক্টর বয়সে নবীন এবং স্পিড, তার কাজের স্পিড আছে, শিক্ষিত মানুষ। ভিক্টর আজকে বিধানসভায় 3 বার বিধায়ক ছিলেন বামফ্রন্টের আমলে, এবং আমরা দেখেছি, আমিও নিজে দেখেছি, চাক্ষুষ দেখেছি যে কিভাবে লড়াই করতে জানে বিধানসভায়, এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে বিধানসভায় লড়াই চালিয়েছিলেন। এবং আমরা জানি ভিক্টর জিতলে, এবং আমরা এই এলাকার যে উন্নয়ন, এই এলাকার যে কান্না, মানুষের কান্না, এই যুব সমাজের যে কান্না, বেকারত্ব যে জ্বালা, উন্নত জেলা প্রিয়রঞ্জন দাসমুন্সী, দীপা দাসমুন্সী এবং সেলিম সাহেবের করার পরে এই জেলায় আর কোনো উন্নয়ন হয়নি। সেই উন্নয়নটা থমকে গেছে। তার উন্নয়ন ক্ষেত্রে আমরা জানি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ জানতে পেরেছে, এবার তরুণ তুর্কি ভিক্টরকে জয়ী করে আমরা আনতে পারি, তাহলে আমাদের এই এলাকার কথা সংসদে তুলে ধরবে, লড়াই করে। যদি আমাদের সরকার আসে, কাজ করা আরো সুবিধা হবে। সরকার না আসলেও লড়াই করে আজকে আমাদের এলাকায় উন্নয়নগুলো নিয়ে আসতে পারবে ভিক্টর। আর যারা দাঁড়িয়েছে আমাদের অপোজিশন,
যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তৃণমূল কংগ্রেস গত বিধানসভায় বিজেপির টিকিটে জয়ী হয়ে আসলো, বিজেপির টিকিটে জয়ী হয়েছে, 3 মাস পরে লোভে আবার তৃণমূল চলে আসলো। তৃণমূলে বাইরের তৃণমূল নেতা, বাইরের তৃণমূল এমএলএ, বিধানসভা বিজেপির এমএলএ, কারণ পিএসসি কমিটির চেয়ারম্যান আছে। লোকসভা নির্বাচনের নমিনেশন ফাইলের আগে তাকে বিধানসভা পদ ত্যাগ করতে হয়েছে। যে মানুষ বলছে যে আমরা বিধায়ক যে ভোট দিয়েছিলাম সে তো থাকতে পারলো, লোভে পড়ে চলে গেল তৃণমূল কংগ্রেস। তাই একে এবার ভোট দিয়ে কি হবে? আজকে যদি তৃণমূল কংগ্রেস জিতে যায়, আবার যদি দেখা যায় যে পাল্টি খেতে হবে, পাল্টি আবার খাই যাবে, বিজেপি চলে যাবে। যদি কেন্দ্রে যদি ক্ষমতা আছে বিজেপি, আবার চলে যাবে বিজেপিতে। সেই মানুষ বলছে আর কৃষ্ণ করণকে আমরা আর ভোট দেবো না। কিন্তু কিন্তু মোহিতবাবু, যদি আপনি শাসক দলের সঙ্গে না থাকেন তাহলে কি উন্নয়নের কাজটা করা সম্ভব? কৃষ্ণবাবু সেটাই বলেছেন যে মানুষের জন্য কাজ করতে চাই বলে আমি শাসক দলের সঙ্গে যুক্ত হয়েছি, না হলে আমি ফান্ড কোথা থেকে পাবো, কাজ কোথা থেকে করবো। 3 বছর উনি এমএলএ ছিলেন, শ্বেতপত্র প্রকাশ করুক কি উন্নয়ন করেছেন। তার বিধায়ক কটা বাদে দিলাম, বিধায়ক কটা টাকাটা কি উন্নয়ন জানি না, কিন্তু আজকে বেকারদের জন্য কি করেছে। আজকে আমাদের শিবাজগঞ্জের বিহারের আবাসের যে ব্রিজ, রেল রাস্তা উনি কি করেছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী 3 বার শিলান্যাস করেছেন ওই ব্রিজের, আজ অব্দি কাজ হয়নি। উনি গিয়েছিলেন নাটক করার জন্য, গিয়েছিলেন দেখতে, বলছিলেন আমি করে দেবো 15 দিনের মধ্যে অর্থ ফান্ড নিয়ে আসবো, কিন্তু আজ অব্দি বাঁশছড়ি রাস্তা ব্রিজ হয়নি। কি কাজ করেছেন তৃণমূল কংগ্রেসে গিয়ে, কি উন্নয়নটা করেছেন শ্বেতপত্র প্রকাশ করুন। উনি রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন, বলছেন যে রিপোর্ট কার্ডে আমি কাজ করেছি, যা আমার বিধায়কের ফান্ড তার চাইতে বেশি টাকা আমি সিএমের কাছ থেকে বলে এনে কাজ করেছি। দেখাতে হবে। আমরা কত বাঁশের রাস্তাটা হলো না কেন, বাঁশের ব্রিজটা হলো না কেন, যেটা হলে বাঁশে যাওয়া অসুবিধা সবচেয়ে হতো, সেই কাজটা করলো না কেন। আজকে উনি সরকারে শাসক দল আছেন, উনি শাসক দল থেকে মুখ্যমন্ত্রীকে দিয়ে কেন কাজটা কথা বলুন না। মানুষ তো বলছে ভাওতা, মানুষ বলছে তৃণমূল কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী, ব্যবসা করেন দাঁড়িয়েছেন, ব্যবসায়ী ভিত্তিক ব্যবসায়ীদের ছেলে, ব্যবসা করার জন্য তৃণমূল কংগ্রেস উনি করেছেন। উনি এলাকার উন্নয়ন করেননি, খালি বিধায়ক করে টাকা দিয়ে তো কাজ হবে না। যেহেতু সরকার আছে, সরকার থাকলে অনেক কিছু কাজ করতে পারে। সরকার থাকলে পাহাড়পুরের 20টা অর্ধনগর পুরো আছে, পাহাড়পুরের নন্দনগর অঞ্চলে কেন পাহাড়পুরের 20টা কমপ্লিট করতে পারলো না কবিদ্দিক? উনি একটা এমএলএ ছিলেন, কেন সরকার থেকে টাকা করতে পারলো না পাহাড়পুরের 20টা? ওটা আমি থাকতে বিজেপি ফান্ড থেকে নিয়ে আসছিলাম, সেইটুকু কাজ হয়েছিল আমি এমএলএ থাকাকালীন। তারপর বিজেপি ফান্ড বন্ধ হয়ে যাওয়ার আর কাজ হয়নি। সে অর্থসম্মত কাজটা কেন এখন হচ্ছে না? সরকারের পয়সা কেন করতে পারলো না সরকারের পয়সা এনে? এটা কৈফিয়ত তো মানুষ চাচ্ছে। এটা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী। অন্যদিকে বিজেপি প্রার্থী বা বয়সে নবীন এবং যেটা বলা হচ্ছে যে স্বচ্ছ ভাবমূর্তির কালিয়াগঞ্জ শহরের ডেভেলপমেন্টের প্রচুর কাজ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় মানুষের গণ উন্মাদনার সাক্ষী গোটা জেলার মানুষ। তাহলে তো বিজেপির অনুকূলে ভোট যাবে এবার। বিজেপির সাংসদ যিনি ছিলেন দেবশ্রী চৌধুরী ম্যাডাম, উনি কোনো 5 বছরের কাজ করতে পারেন। যাওয়ার আগে রেলের 2-1টি কাজ করেছেন, তাছাড়া 5 বছর সার্বিক কাজ করতে পারেন। উনি সম্পূর্ণ ব্যর্থ। বিজেপির সাংসদ যিনি হয়েছিলেন দেবশ্রী চৌধুরী, একটা বিজেপির হাওয়ায়, মোদীর হাওয়ায় জয়ী হয়েছিলেন, কিন্তু উনি কার্যক্ষেত্রে একজন ব্যর্থ। আমি অসম্মান করছি না, মহিলা মানুষ, কিন্তু মানুষ গেলে তাকে পেত না, মানুষ গেলে কোনো সার্টিফিকেট পেত না, মানুষের কাজ উনি করতে পারতেন না। একটা মানুষ এই এলাকার 5 বছর থাকলেন, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কোনো কাজ করতে পারেনি। তা আমরা কি বলবো? বিজেপি এখানে কাজ করতে পারবে না। কার্তিক পাল সম্বন্ধে আমার সম্পর্ক খারাপ না, কার্তিক পাল বলে এরা কেউ আমার শত্রু না। কার্তিক পাল উনি প্রথমে কংগ্রেস ছিলেন, কংগ্রেসের ভাইস চেয়ারম্যান, তারপরে কংগ্রেসের বোর্ড ওনার আত্মীয়কে ল্যাংবাই দিলেন, উনি চেয়ারম্যান হয়ে গেলেন, তারপর আবার বিজেপি আসলেন, এখন মানুষ বিশ্বাস করবে। গতবার মোদী হওয়ার উপর ভর করে দেবশ্রী দেবী জিতেছিলেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী রায়গঞ্জে, তাহলে মানুষের যে উন্মাদনা সেটাকে ভোট বাক্সে পড়বে না বিজেপি? আমাদের মধ্যে জোট হয়। আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছিলেন দীপা দাসমুন্সি এবং সিপিএম এর প্রার্থী দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সেলিম সাহেব, এবং এই যে জোটটা না হওয়ার জন্য ভোটটা কাটাকাটিতে কতবার আজকে দেবশ্রী চৌধুরী জিতে গিয়েছে। সেই জন্য এবার সেই চান্স নেই। এবার আমরা এবং বামফ্রন্ট শক্তিশালী একটা জোট আমরা তৈরি করেছি, বলতে চাই আমাদের থেকে উৎসাহ বেশি সিপিএম এর নেতাদের, এবং আমরা মনে করি এবার জোটটা খুব ভালোভাবে হয়েছে এবং ভোট কাটাকাটির ব্যাপার নেই। সেই জোটে আমরা দাঁড়িয়ে বলতে পারি এবার
হাসাহাসি। জেলাতে আপনাদের কোনো আপনার জেলা পরিষদের আসন, না পঞ্চায়েত, না একজন বিধায়ক রয়েছেন, এবং গোটা রাজ্যে আপনাদের অস্তিত্ব শূন্য, আপনাদেরও শূন্য, বামফ্রন্টেরও শূন্য। বিরোধীরা বলছে যে কার্যত সাইনবোর্ডে পরিণত হচ্ছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আপনারা ভোটে দাঁড়িয়ে ভোট কাটাকাটি করে বিজেপিকে ফায়দা করে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে আমরা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছি। ভিক্টর আমাদের জোটের প্রার্থী লোকসভা কেন্দ্রের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। না হলে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী 3 বার আসছে আমাদের লোকসভা কেন্দ্রে। মোদী প্রাইম মিনিস্টার হিসাবে ইন্দিরা গান্ধী লাস্ট আসছিলেন, যদিও ভোটে না, ভোটে আগ দিয়ে আসছিলেন 71 সালে। এই প্রথম প্রাইম মিনিস্টার হিসাবে ভোটে প্রচার করতে আসলেন ওনার প্রার্থী হয়ে। তা আমরা কত বড় ফ্যাক্টর। তা আমরা যে শেষ হাসবো না, তা তো প্রমাণ এখানেই যে আমরা হাসছি, শেষ হাসছি। তো মোদী দৌড়াচ্ছে, শুভেন্দু বাবু দৌড়াচ্ছেন, আজকে দিদি দৌড়াচ্ছে, একটা জায়গায় 3 বার আসছেন। তা আমরা নিশ্চয়ই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছি। আমাদের আজকে বলছি তো, আমাদের সভাধিপতি নাই, আমার এমএলএ নাই, এমপি নাই, সভাপতি নাই, পৌরসভা কেউ নাই, কাউন্সিলর নেই, কিন্তু আমরা আমাদের প্রার্থী ফ্যাক্টর, ভিক্টর ইজ এ ফ্যাক্টর। না হলে আজ যেভাবে বড় তাবড় দেশের রাজ্য নেতা নেত্রী আসছেন, আমরা মনে করি যে আমরা জয়ী হব। আমরা লোকসভা প্রার্থী, আমাদের ভিক্টর জয়ী হবে। আমাদের দরকার নেই, আমাদের এমএলএ দরকার নাই, আমাদের সভাপতি দরকার নাই, আমাদের দরকার নাই, এমপি দরকার নাই, আমাদের সভাপতি পঞ্চায়েত দরকার নেই, পৌরসভা দরকার নেই, কিন্তু মানুষ আছে। আমি আগেই প্রথমে বলছি, মানুষ আছে, জনগণ আছে। কংগ্রেস বামের সঙ্গে, কংগ্রেস বামপন্থ জানের সঙ্গে জনগণ আছে। কেননা এই দুটি দল গণতন্ত্র বিশ্বাসী, এই দুটি দল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে। এই দুটি দল আজকে গণতন্ত্র এত আস্থা, আমরা এবারে বলতে পারি যে আমরা 34 বছর বামপন্থ সরকার দেখেছি। আমি 2003 সাল থেকে 1 নাগারে 16 সাল চেয়ারম্যান ছিলাম। মাঝে বামপন্থ সরকার আমলে আমি চেয়ারম্যান ছিলাম। কখনো বামপন্থ সরকার আমাকে কোনো অবদস্থ করেনি, বলেনি যে আপনাকে টাকা দেব না, আপনি সিপিএম এ চলে আসুন, ভোট নিয়ে চলে আসুন, আমরা আপনার সাহায্য করবো না। তাই মনে করি বামপন্থ আমলে অনেক সাহায্য পেয়েছিলাম আমাদের ভোট চালানোর ক্ষেত্রে, যা কিনা পরবর্তী তৃণমূল কংগ্রেস আমলে পাই নাই। সেজন্য আমরা বলতে পারি যে বামপন্থের আমলে এক গণতান্ত্রিক পরিবেশ ছিল। কোনো এমএলএ কেনাবেচা করে না, কোনো পঞ্চায়েত সমিতি সভাপতি কেনাবেচা করে না, কোনো পৌরসভার চেয়ারম্যান কেনাবেচা করে না, সভাপতি কেনাবেচা করে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চালিয়েছি সেই সময় বামফ্রন্ট আমলে। সেই আবহাওয়া এখন নেই, কিন্তু মানুষ কিন্তু বলছে যে আজকে বাম কংগ্রেস জোট প্রার্থীকে আমি জয় করবো। কারণ এখানে আমরা এখানে কাজ করে দেখিয়েছি, এই এলাকায় কাজ করে দেখেছি, মানুষের কাজ করে দেখেছি। পার্লামেন্টে আমাদের যা দাঁড়িয়েছে সাংসদ, আমাদের এলাকার দুঃখের কথা বলেছেন, সাংসদে কাজ করে এনে দিয়েছে আমাদের রায়গঞ্জে। সেই রায়গঞ্জের মানুষ সবাই একবার বলছে যে আমাদের প্রার্থী ভিক্টরকে, বাম কংগ্রেসের প্রার্থীকে ভিক্টরকে জয়ী আমরা করবই। তাহলে মহিতবাবু, আপনি বলছেন যে বিগত দিনে যে বিধানসভা নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, তাহলে সেখানে কি মানুষের ভোটের প্রতিফলন পড়েনি? যে বাম এবং কংগ্রেসকে কার্যত জেলা থেকে ধুয়ে মুছে সাফ করে দিল সাধারণ মানুষ। বিধানসভায় কি হয়েছিল জানেন, হবে আপনারা জানেন যে এবার লোকসভা নির্বাচন আসলে এনআরসি সিএ আওয়াজ তোলে মোদী আর দিদি বলে আমি দেখব। 5 বছর আগে এনআরসি সিএ পাস হয়েছে পার্লামেন্ট, তখন বিজেপির অ্যান্টি কংগ্রেস বামপন্থ অন্যান্য দল প্রচন্ড বিরোধিতা করেছিল এনআরসি সিএ ব্যাপারে। তৃণমূল কংগ্রেস যে ভোটিং হয়, তৃণমূল কংগ্রেস কৌশল ভাবে ভোট থেকে বেরিয়ে গেল এবং ওয়াকআউট দিল। ওয়াকআউট দেওয়া মানে বিজেপিকে বলে দিল তুমি পাস করো, আমি বাইরে যুদ্ধ করব, তুমি বলবা এনআরসি করবো, আমি বলবো ঢুকবই। সেই কথাতেই আজকে তৃণমূল কংগ্রেস বেরোয় গেল এবং ওরা পাস হয়ে গেল। কিন্তু 5 বছর হয়ে গেল এনআরসি সিএ লাগু হয়নি। তখন মোদী বলতো নির্বাচন আছে, বিধানসভা কি লোকসভাতে মোদী বলতো এনআরসি সিএ চালু করব, আর দিদি বলতো আমি রুখবো, বুকে রক্ত রুখবো। ছায়া যুদ্ধ চলছে। তখন মাইনরিটি সম্বন্ধে বলতো আরে দিদি তো বাপের বেটি আছে, উনি আমাদের এনআরসি সিএ আটকাবে, আমাদেরকে বাংলা যেতে হবে না, পাকিস্তান যেতে হবে না, তাই একে ভোট দাও। বিধানসভা বললো একে ভোট দাও। হিন্দুরা বললো আমাদের যেতে হবে না, আমরা তাহলে বিজেপিকে ভোট দিই, তাহলে বিজেপিকে ভোট দিয়ে দিলাম। হিন্দু মুসলমান সবাইকে হিন্দু দিল, বিজেপিকে ভোট, মাইনরিটি সম্মান দিল তৃণমূল কংগ্রেস। মানে ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগি হচ্ছে। সেক্ষেত্রে কি হলো, আমরা কংগ্রেস আর সিপিএম জোট হয়েছিল, কেউ আমরা জিততে পারি, কেউ জিততে পারি, তাও আমি খেলি না।
আমাদের তাবড়তোড় নেতা জিততে পারেনি, সুজন চক্রবর্তীর নেতাও জিততে পারেনি, আব্দুল মোল্লার বিরোধী নেতাও জিততে পারেনি, কেউ জিততে পারেনি, সেলিম সাহেব জিততে পারেনি। তাহলে আপনারা বোঝাতে পারেননি মানুষকে? মানুষকে বুঝেছি, মানুষকে বুঝেছি, এখন মানুষ বুঝছে। মানুষ বলছে যে এনআরসি 5 বছর লাগু হয়নি, আবার বলছে আওয়াজ দিচ্ছে মোদি এ দিদি। তো মানুষ বুঝছে এটা ভুয়ো ভাওতা। এনআরসি একমাত্র রুখবে কে? কংগ্রেস, বামফ্রন্ট রুখবে ভারতবর্ষে। এনআরসি চালু হবে না। এবার ভারতবর্ষে কংগ্রেস ইন্ডিয়া জোটের যদি ক্ষমতা আসে, আমরা আগেই বলছি, রাহুল গান্ধী বলেছেন আমরা এনআরসি আইন বাতিল করবই। মহিবাবু, আমরা যেটা দেখছি যে তৃণমূল বা বিজেপির প্রচারে একেবারে তারকা প্রচারকদের ভিড় গোটা উত্তর দিনাজপুরে। প্রায় প্রত্যেকেই হেলিকপ্টারের, মাঝে মধ্যেই প্রায় প্রতিদিনই হেলিকপ্টারের পাখার আওয়াজ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে কংগ্রেস প্রার্থীর সমর্থনে তেমন কোনো হেভিওয়েট প্রার্থীকে এখনো পর্যন্ত প্রচার আসতে দেখা গেল না, কেন? ব্যাপারটা হলো যে আমরা অর্থনৈতিক ভাবে দুর্বল, আমাদের অর্থ নেই। আজকে ওদের অর্থ প্রচুর। তৃণমূল কংগ্রেসের কাটমানি তেমন করে চুরির টাকা আপনারা দেখছেন, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, সব চুরির টাকা ওদের, রেশন টাকা চুরি, আর মোদির দেশ বিক্রি করার টাকা চুরি, আদানি আমাদের কাছে 25 জন টাকা চুরি। এই চুরির টাকা দিয়ে এরা বড় বড় তারকা আনছে। তারকা আনো মানুষ দেখবে বিনা পয়সায়, কিন্তু ভোট আমাদের প্রার্থীকে দেবে, আলী ইমরান ভক্তরকে হাত চিহ্নে ভোট দেবেন এবং বাম কংগ্রেস সমর্থক প্রার্থীকে ভোট দেবেন। কারণ কংগ্রেস জানে, কংগ্রেস আমরা হেভিওয়েট প্রার্থী আমরা আনতে পারি, কিন্তু আমাদের একটা প্রার্থী একটা মিটিং করতে অনেক খরচা লাগে, সেই খরচা আমরা করতে পারবো না। সেই জন্য আমরা আনতে পারতাম, কিন্তু আমরা ওদের দিন আগে আমরা মানুষের দৌড়াদৌড়ি যাচ্ছি, মানুষের ঘরে ঘরে যাচ্ছি, বাড়িতে বাড়িতে প্রচার করছি। কেন আমাদের ভোট দিবেন, কেন আজকে তৃণমূল কংগ্রেসকে আর মোদীকে ভোট দেবেন না? মহিবাবু, আমরা অবশ্যই আলোচনায় থাকবো, তবে তার আগে আমরা একটা বিজ্ঞাপনী বিরতি নিচ্ছি। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো আমাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে, যেখানে আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মাননীয় মোহিত সেনগুপ্ত। ভোটের খাস কথা। Pushpa Furniture, the best furniture ever you have seen. কামাখ্যা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী বিদ্যা, বিবাহ, চাকরি, বিচ্ছেদ, বশীকরণ, ভূতপেত দোষ, মাঙ্গলিক দোষ, মামলা মোকদ্দমা, গৃহশান্তি, কালা জাদু থেকে মুক্তি, যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ওনাকে পাওয়া যাচ্ছে রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। এছাড়াও পাবেন মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও। ভোটের খাস কথা। বিরতির পর ফিরে এলাম আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মাননীয় মোহিত সেনগুপ্ত। মোহিতবাবু, বিরতিতে যাওয়ার আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে এই নির্বাচনের কয়েক মাস আগে একেবারে খুব জমকালো ভাবে একটা ইন্ডিয়া জোট গঠিত হলো, এবং যার উদ্যোগে মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে সীতারাম ইয়েচুরি, আপনার মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক বিরোধী বিজেপি বিরোধী একটা সার্বিক জোট করার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু তারপর দেখলাম সেই জোটের কোনো অস্তিত্ব নেই। একে একে সেখান থেকে নীতিশ কুমার সেখান থেকে বেরিয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের জোট হলো না। রাহুল গান্ধীর যখন ন্যায় যাত্রা হচ্ছে পশ্চিমবঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে রাহুল গান্ধী রাজ্যে আসছে, তাকে কোনো তাকে দেওয়া হয়নি। এবং পরবর্তীকালে আপনাদের সর্বভারতীয় নেতা জয়রাম রমেশ একাধিকবার নরম সুরের বার্তা দিয়েছিলেন যে জোটটা হোক বিজেপি বিরোধী জোট। সেই জোটটা এখনো পর্যন্ত হয়নি। এই যে জোট ভেস্তে যাওয়া এবং এতে বিজেপি সুবিধা পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু অভিযোগের আঙুল আপনাদের দিকে তুলছে, সিপিএম এর দিকে তুলছে, যে আপনাদের অসহযোগিতার কারণে বিজেপি বিরোধী যে শক্তি তাকে দুর্বল হতে হলো। ব্যাপারটা কি, আজকে মমতা ব্যানার্জির জন্যই
ইন্ডিয়া জোটটা উনি নেই, ইন্ডিয়া জোটে চাননি। আচ্ছা, ইন্ডিয়া জোটে করার সময় উনি ছিলেন প্রথমেই, উনিও ছিলেন, নীতিশ কুমার সবাই ছিলেন। উনি প্রথম বলছেন যে আমি কংগ্রেসের জোট করবো না, আমি কংগ্রেসের জোট করবো না পশ্চিমবাংলায়, আর জোট করলে আমরা দুটা বেশি দেবো না। তা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলছিলেন দায় দক্ষিণে করে আমরা ওই সিট নিতে পারবো না, দুটো কি তিনটা পাঁচটা আলোচনা ভিত্তি হবে, যে আজকে আমি কংগ্রেস জোট করবো না, করলে দুটা সিট দেবো না। এটা আমাদের অসম্মান আহত হয়েছে। তৃণমূল কংগ্রেস যা করেছে আমাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেস আপনি একটা ঘরও করেছিলেন একসাথে তৃণমূলের সাথে, আমাদের 1 বছর করতে 12 মাস ছিলাম। তৃণমূল কংগ্রেস যে আমার সঙ্গে করেছে, লাস্ট দপ্তরে ধরা পঞ্চায়েত নির্বাচন, আমি এরকম নির্বাচন দেখিনি। যাতে চোপড়াতে, আমাদের যারা চোপড়াতে বামপন্থ কংগ্রেস আদার্স যারা বিরোধী দল কেউ নমস্কার করতে পারে, পুলিশ প্রশাসনের সামনে বোমা গুলি বারুদ দিয়ে মারা হয়েছে, জনমুনিসিপাল করতে আসা হয়, এবং এমএলএ সাহেবের বাইরে থেকে গুলি করা হয়েছে, তাতে একজন ছেলে ডিআইএফ এর কর্মী মারা গেছে ওই দিন, নজিরবিহীন ঘটনা। আজকে আমরা দেখিনি যে কাউন্টিকে ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে, প্রশাসনের কর্তারা হাতে করে নিয়ে যাচ্ছে, ব্যালট বক্স চেঞ্জ হচ্ছে। 1 মাস আগে রায়গঞ্জে কোনো হোটেলে ছাপ্পা ভোট রেডি করে ব্যালট বক্স সিল করা হচ্ছে। সর্বত্র এত দুর্নীতি, ব্যালট বক্স চিন্তাই, লুট, ট্রান্সফার, চেঞ্জ আমরা জীবন দেখিনি। ছাপ্পাতে ভোট হয়েছে পঞ্চায়েত, তাদের তো ব্যালট বক্স চিন্তাই। এইসব করার পরে বাংলার মানুষ কিছুতেই তৃণমূলের সঙ্গে জোর করতে চাইছিল। এবং আমি ধন্যবাদ জানাই অধীর রঞ্জন চৌধুরী আমাদের প্রদেশ সভাপতি, ধন্যবাদ জানাই সীতারাম ইয়েচুরি মহাশয়কে, সেলিম সাহেবকে। এবং সীতারাম ইয়েচুরি বলছিলেন যে আমরা সিপিএম পার্টি আমরা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা জোট করবো না। তেমনি সোচ্চার ছিলেন আমাদের অধীর রঞ্জন চৌধুরী, উনি বলছেন আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করবো না। এবং তাই জানি না বাংলার সমস্ত জেলা কংগ্রেস সভাপতিরা একজোটে অধীর রঞ্জন চৌধুরীকে বলছিলেন আমরা তৃণমূল কংগ্রেসের জোট আমরা করবো না, আমরা জোট করবো সিপিএম পার্টি বামফ্রন্টের সঙ্গে জোট করবো। সেই সুবাদে আমরা এখন লড়ছি। সারা 42টা আসনের মধ্যে সিপিএম বামফ্রন্ট কংগ্রেস জোট করে আমরা লড়াই করছি। আমরা আশা করি আমাদের জোটের রেজাল্ট আমাদের এই লোকসভা নির্বাচনে খুব ভালো হবে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বারংবার বলছেন যে জন্ম থেকে মৃত্যু পশ্চিমবঙ্গে এত প্রকল্প, সবুজ সাথী বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, সবচাইতে বড় বিষয় লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করে দিয়েছে, প্রচুর লক্ষ লক্ষ উপভোক্তা তৈরি করেছে, মানুষ উপকৃত হয়েছেন। অন্যদিকে বিজেপির যেটা নেতৃত্বের জায়গা, যে এখানে বাইপাসের কাজ হয়েছে, রেলের উন্নয়ন হয়েছে, পাশাপাশি যেটা নিয়ে একটা আবেগের মাত্রা তৈরি হয়ে গিয়েছে যে রাম মন্দির নির্মাণ, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, এটা কোনো এতদিন ধরে একটা দীর্ঘদিনের সমস্যা, মোদী আসার পর এটা মিটিয়ে ফেললো। তো এই যে একদিকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বার্তা দিচ্ছেন, এতগুলো প্রকল্প, সামাজিক প্রকল্পের কর্মসূচির বাস্তবায়ন, অন্যদিকে কেন্দ্রের মোদী সরকারের উন্নয়ন, এই যে দুটো উন্নয়ন, এর মাঝখানে আপনারা কিভাবে প্রচার করছেন? ব্যাপারটা হলো যে আপনি বলছেন এখানে কন্যাশ্রী বলেন, লক্ষ্মী ভান্ডার বলেন, এগুলো আমরা আমাদের যে ভারতবর্ষে যেসব রাজ্যে কংগ্রেসের শাসিত রাজ্য আছে, ওই কমন ধরেন কর্ণাটক, এখানে আজকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে 1000 টাকা দিচ্ছে এখন। সেই লক্ষ্মী ভান্ডার কংগ্রেস সরকার দিচ্ছে ওখানে 2500 টাকা করে দিচ্ছেন কর্ণাটক। আচ্ছা, কন্যাশ্রী টাকা দিচ্ছেন 500-1000 টাকা, ওখানে দিচ্ছে 2000 টাকা করে। কন্যাশ্রী বোধহয় 25,000 টাকা, ওখানে 50,000 কর্ণাটক 50,000 টাকা দিচ্ছে কন্যাশ্রী টাকা। এইগুলো তো টাকাটা কার টাকা? কাটা হলো আপনি যে জিনিসপত্র কিনি তার ট্যাক্সের টাকা, ট্যাক্স টাকা দিচ্ছে। মমতা ব্যানার্জি নিজের ঘরের টাকা দিচ্ছে না, আমাদের এখন নিজের ঘর টাকা দিচ্ছে না। এখন হলো যে আমরা যে জিনিসপত্র কিনি সেই ট্যাক্সের টাকাতে দিচ্ছে, আমাদের টাকা। এবং আজকে কন্যাশ্রী বলেন, পুষ্টি বলেন, যুবশ্রী সব টাকা দিচ্ছে আমরা। এবং আজকে যেমন লক্ষ্মী ভান্ডার তাই লক্ষ্মী ভান্ডার তো বলছে আমাদের রাহুল গান্ধী বলছেন যে আজকে আমরা ক্ষমতা যদি আসে, ইন্ডিয়ার জোট ক্ষমতা আসে, তাহলে 8033 টাকা করে পাবে পার মহিলারা প্রতি মাসে। 8033 টাকা মহিলারা পাবে, সেখানে উনি দিচ্ছেন 1000 টাকা করে। একটা আমাদের গাইডে বলছে, আমাদের ইস্তারে বলছে ইন্ডিয়া জোটের, যে আমরা যদি ক্ষমতা আসি ভারতবর্ষে, তাহলে একটা মহিলা 8033 টাকা পাবে পার মাস। তা আজকে এটা বরাবর টাকাগুলো সব তো ট্যাক্সের টাকা দিচ্ছে, কেউ তার ঘরে টাকা দিচ্ছে না। আজকে বলুন মমতা ব্যানার্জি যে জিনিসটা করেন, প্রতি ক্লাব করে 2 লাখ টাকা দিচ্ছে, 1 লাখ দিচ্ছে, এই টাকাটা কার?
টাকাটা আমার আপনার টাকা। সেই টাকাতে মদ খাওয়া মাংস খাওয়া টাকা দিচ্ছে, মদ ফুস্তি করছে আজকে ক্লাবগুলো, ক্লাবের অস্তিত্ব নাই, খেলাতে টাকা দিচ্ছে 1 লাখ 2 লাখ 50,000 দিচ্ছে, প্রতি মাসে দিচ্ছে, প্রতি বছর দিচ্ছে। তো এগুলো কার টাকা দিচ্ছে? এই যে অপচয়, এদিকে বলছে টাকা নেই, এদিকে বলছে ফান্ড নাই, দিয়ে দিতে পারছে না, রাজ্য সরকার কমিটি দিয়ে দিতে পারছে না, তা এদিকে বলছে ফান্ড নাই। এই যে সব খরচা তো মানুষ মানতে পারছে না, দিয়ে দিতে পারছে না। হয়তো ক্লাব করে দিচ্ছে 2 লাখ টাকা, একটা ক্লাব পেয়েছে 50,000 টাকা, ক্লাব অস্তিত্ব নেই, তাই দিচ্ছে। এগুলোই মানুষ বলছে। এগুলো কোনো মানুষের তো একটা হচ্ছে যে 500 টাকা আমি 1000 টাকা নিব লক্ষ্মী ভান্ডার। আজকে এসএসসি পরীক্ষা বামফ্রন্ট আমলে প্রতি বছর হতো, 98 সাল থেকে শুরু হয়েছিল, বামফ্রন্ট আমলে প্রতি বছর হতো, টেস্ট পরীক্ষা প্রতি বছর। আপনি বলুন এই 12 বছরে কবে এসএসসি পরীক্ষা হচ্ছে? আপনি বলুন 12 বছর টেস্ট পরীক্ষা কবে হচ্ছে? এসএসসি পরীক্ষা একবার হচ্ছে, তারপর অ্যাপয়েন্টমেন্ট না, কেস কাবারি সেটা করে, কখন হাইকোর্ট কেস চলছে, নতুন করে এসএসসি পরীক্ষা হয়নি। তা আজকে যে আমার বাড়িতে, আপনার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে এমএসসি পাস করে বসে আছে, বাবা মা কষ্ট করে পড়েছে, গরিব মানুষের ঘটি বাটি বিক্রি করেছে, কেন? আমার সন্তান চাকরি পাবে হাই স্কুল। সেগুলি বলি টাকা নিতে গেলে 25 লাখ 50 লাখ রাখবে, 25 লাখ 50 লাখ দিতে হবে, চাকরি যদি না হয় টাকা ফেরত পাবে না। কোটি কোটি টাকা কাটমাই নিচ্ছে, চাকরি হচ্ছে না। যা চাকরি হচ্ছে তাদের হাইকোর্টে কেসে বাতিল হয়ে গেছে। এই যে একটা দুর্বিষহ অবস্থা পশ্চিমবঙ্গে চলছে, বাড়ি 500 টাকা 1000 টাকা লক্ষ্মী ভান্ডার মা বন্ধু খুশি করা যাবে না। একটা মা নিচ্ছে দেখি লক্ষ্মী ভান্ডার, তার মেয়েটা বেকার হয়ে পড়ে আছে, এমএসসি পাস করে বসে আছে, তার চাকরি হচ্ছে না। চাকরি করার জন্যই মা বাবারা পয়সা জোগাড় করে বাড়ি ঘর বন্ধ রেখে গরিব মানুষরা, মা বাবারা ছেলে মেয়েদের পড়িয়েছিল যে আমার সন্তানটা চাকরি পাবে। আজকে চাকরিতে 50 লাখ 20 লাখ 30 লাগছে, তাও চাকরি হচ্ছে না। চাকরি হলে এবারে হাইকোর্টে বাতিল হয়ে যাচ্ছে। এই যে দুর্বিষহ অবস্থা দূর করার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আমরা এবার আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো না, আমরা আর বিজেপিকে ভোট দেবো না, ভোট দেবো আমরা জাতীয় কংগ্রেস বামফ্রন্ট মনোনীত প্রার্থীতে ভোট দেবো। তা আপনি বলছেন উন্নয়ন হয়নি, দেখুন রায়গঞ্জের ক্ষেত্রে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেটা তৈরি হয়েছে, জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে, এটাও তো একটা উন্নয়নের মানদণ্ড বলা যেতে পারে। মোহিতবাবু, সুপার স্পেশালিটি বলছে আমাদের পিরঞ্জন দাসপুর স্বপ্ন ছিল যে আজকে এখানে এইমস স্বাস্থ্য হাসপাতাল। আমার মনে আছে প্রিয়দার সঙ্গে আমি যখন সে সময় এমপি ছিলেন, রতুয়া খর্ব হোসেনপুর, প্রচন্ড শীতে আমি রাত্রি 12টার সময় প্রিয়দার সঙ্গে আসতাম, ইটার মধ্যে দেওয়া হতো, প্রিয়দা একটা খাতা নিয়ে লিখতে হবে, কি লিখছেন প্রিয়দা? জানিস না, আমি জিত লিখতাম। ঠিক আছে, 2টা অ্যাম্বুলেন্স গুলো 3টা অ্যাম্বুলেন্স, প্রিয়দা বলা গোন অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে, আমি কেন লিখছি? অ্যাম্বুলেন্স যাবেই, রোগীদের নিয়ে যাবে না উত্তরবঙ্গ থেকে। আর সেটা যে বলছে যে আমাদের উত্তরবঙ্গের মানুষ কেন বঞ্চিত হবে, চিকিৎসা কেন সুযোগ পাবে না। আমি বাড়িতে এসে বললাম, তোলা বাড়িতে এসে বললো, আমি মনমোহন সিংকে বলছি যে আমাদের জেলায় একটা এইমস হাসপাতাল করা যায়। মনমোহন সিং বলছে আমি এবার বাজেটে রায়গঞ্জে প্রায়োরিটি দিয়ে এইমস হাসপাতাল আমি করব, এবং সেটা সব কিছু হয়ে গেল। কোথাও হবে আমার মনে আছে 2008 সালে জেলা পরিষদ সভাধিপতি নির্বাচন আগের দিন আমাকে সুকুমার ভট্টাচার্য তখন তদানীন্তন ডিএম ছিল, আমি ডিএম সাহেব প্রিয়দা পবিত্র চন্দ্র সবাই মিলে গেলাম পানিশালা শিবগ্রাম অঞ্চল। ওই জায়গাটা বিরাট জায়গা, ওখানে ভেস্টল্যান্ড আছে, ওখানে রায় সম্পত্তি আছে, যারা জমি তারা প্রিয়দাকে বললো, ডিএম সাহেবকে বললো আমরা জমি স্বেচ্ছায় দিয়ে দেবো, যদি এইমস হয় তাহলে আমাদের সুবিধা হবে চিকিৎসা ক্ষেত্রে, আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে ভবিষ্যতে। সেক্ষেত্রে প্রিয়দা বললো ডিএম সাহেবকে যে বাসা সাহেব আপনি এটা দেখেন, এই জমিটা অ্যালট করেন, এখানে এইমস করবো আমরা। এবং প্রিয়দা অসুস্থ হয়ে যায়, ক্যাবিনেটে পাস হয়, প্রধানমন্ত্রী 10 বছর আছে আমাদের মনমোহন সিং, প্রণব মুখার্জির সভাপতিত্বে এইমস 2009 সালে ক্যাবিনেটে পাস হয়ে গেল 822 কোটি টাকা। জায়গা দেবে রাজ্য সরকার, তৈরি করবে কেন্দ্র সরকার, এবং জায়গা বামপন্থী যাওয়ার সময় অর্ডার আসলো জায়গা এই জায়গাটা নেওয়া হবে। এবং দিবাদাস মুন্সি তখন ছিলেন, এমপি ছিলেন, দিবাদাস মুন্সি তখন কেন্দ্র টিমকে নিয়ে সার্ভে করালেন, সার্ভে করার পর বললে এখানেই হবে। তারপর সরকার চলে যাওয়ার পর আগে জায়গা চিঠি আসলো, সূর্যকান্ত মিশ্রের চিঠি আসলো ডিএম সাহেবকে এই জমিটা নেওয়ার জন্য। তারপর ইলেকশন ঘন্টা বেজে গেল, বন্ধ হয়ে গেল। কিন্তু ইলেকশনে জিতে এই মমতা ব্যানার্জি বললেন, আমার মনে আছে 22 থেকে 22শে মে উনি শপথ দিলেন
দোষার জন্য বললেন রায়গঞ্জে এইমস হবে না, এইমস করবে কল্যাণীতে। অদ্ভুত ব্যাপার, এইমস করবে কল্যাণীতে আর রায়গঞ্জ করবে না। তো কেন করবে না? তো জোটের সরকার চলছে আমাদের। আমি পিএনআই মন্ত্রী ছিলেন, আমরা গেলাম রাইটার্সে, তখন রাইটার্স অফিস, আমরা চিঠি দিলাম, পিএ বললো না দেখা করবেন না। তো বললো পিএনআই বলে আমি মন্ত্রী, বলুন দেখা করতো, দেখা করবেন। তো মন্ত্রী বললো, পিএনআই বললো আচ্ছা তো আমি একটা মন্ত্রী দেখা করবে না, আবার গেলাম, তাও দেখা করলো না। আমরা বুঝলেন তো জমি নেবে না, ওই ঠিকই বলছি কল্যাণ নিয়ে যাবে। এই নিয়ে আমরা জমি নেওয়া নিয়ে আন্দোলন করে সারা উত্তরবঙ্গে আন্দোলন করলাম, কলকাতার বুকে কলকাতা গেলাম, মিছিল করে গেলাম, অনশন করা হলো। যারা জমি দেবে তারা নিজেরা গেল, দেখা করবে, দেখা করলো না। তখন 14 সালে মোদী আসলো ভারতবর্ষে, মোদী এবং দিদি প্যাক্ট হয়ে ক্যাবিনেটের যে রিভিউ পাস ছিল 822 কোটি টাকা রায়গঞ্জে পানিশালা হবে, সেটা রিভিউ করে চেঞ্জ করে কলেজে নিয়ে গেল। আপনাদের প্রার্থী ভোটে জিতলে কি এইমস ইস্যুকে সামনে আনবেন, রায়গঞ্জে এইমস করার প্রচেষ্টা করবেন? নিশ্চয়ই আমরা ওরা বলছে এইমস করবে, মোদী বলেনি এইমস হবে না, রায়গঞ্জে যেমন ক্ষুব্ধ, প্রধানমন্ত্রী কিছু বললেন না। আর প্রধানমন্ত্রী বলবে কি? এই প্রধানমন্ত্রী এসে তো মমতা সিং প্যাক্ট হয়ে ওই ক্যাবিনেটের 5টা যে ক্যাবিনেট পাস হয়েছিল 825 কোটি টাকা, 822 কোটি টাকা এইমস হাসপাতাল রায়গঞ্জ হবে, সিদ্ধাম অঞ্চল হবে, সেটা তো আবার চেঞ্জ করলো, রিভিউ করে চেঞ্জ করলো। তো মোদিও দেয়, দিদিও দেয়। তো ওই রিভিউ করে চেঞ্জ করে নিয়ে গেল কল্যাণীতে, এই দিদি আর মোদি দুজন দেয়। আচ্ছা, তার জন্য তখন গোলাম নবী আজাদ ছিল আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তখন দিবদাস মুন্সিকে চিঠি আসে বলছিলেন যে এইমস তোমাদের হলো না, আমরা এখানে একটা মেডিকেল কলেজ করবো, কুচবিহার একটা করবো, আর সুপার স্পেশালিটি হাসপাতাল এখানে করবো। সেই টাকা কেন্দ্র সরকার টাকা, রাজ্যের কোনো টাকা না, সমস্ত কেন্দ্র সরকার টাকা। মেডিকেল কলেজও তাই, সুপার স্পেশালিটি হাসপাতাল তাই, কেন্দ্র সরকার টাকা, তদানীন্তন কেন্দ্র সরকার টাকা এগুলো হয়েছে। তাতে কোনো মমতা ব্যানার্জি কোনো ক্রেডিট নেই। কিন্তু হাসপাতাল আছে, চিকিৎসা নাই। হাসপাতাল আছে, চিকিৎসা প্রেফার করে চলে যাচ্ছে সব দক্ষিণ ভারতে চিকিৎসা করতে। আমাদের সুপার স্পেশালিটি চিকিৎসা হচ্ছে না, আমাদের মেডিকেলের চিকিৎসা হচ্ছে না, সব ফলস ভাওতা। মহিলারা যে প্রচারে যাচ্ছেন প্রার্থীকে নিয়ে বিভিন্ন জায়গায়, কি বলছেন, সাধারণ মানুষকে কি বলে ভোট প্রার্থনা করছেন? আমরা বলছি যে এই ভ্রষ্টাচার বিজেপি আর সাম্প্রদায়িকতা রুখতে বিজেপির যে দেশ বিভাজন করছে, আজকে বিভাজন করে হিন্দুত্ববাদ প্রচার করছে, প্লাস জিনিস রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি করছে এবং সংবিধান চেঞ্জ করার স্বপ্ন দেখছে, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাতিল করার চেষ্টা করছে, গণতন্ত্র বন্ধ করার চেষ্টা, গণতন্ত্র বিশ্বের বৃহত্তম দেশ গণতন্ত্র সেটা বন্ধ করার চেষ্টা করছে। আচ্ছা, বিশ্বের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেটা বন্ধ করার চেষ্টা করছে। এবং বাবা আম্বেদকরের যে সংবিধান চেঞ্জ করে নতুন করে সংবিধান তৈরি করবে, তার বিরুদ্ধে দেশকে রক্ষার কাজে, সংবিধানকে রক্ষার কাজে, ধর্ম নিরপেক্ষ রক্ষার কাজে, গণতন্ত্র রক্ষার কাজে আমরা নতুন করে আমরা আমাদের প্রার্থী আলী ইমরান ভিক্টরকে জয় করব। পাশাপাশি এই স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস চতুর্দিকে চুরি রুখতে আজকে যেভাবে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে পশ্চিমবঙ্গে, তার জন্য তার বিরুদ্ধে আমরা জনমত তৈরি করতে হচ্ছে। সবাই মিলে বলছে আমরা আমাদের প্রার্থী কংগ্রেসকে ভোট দিবেন, বাম কংগ্রেসের প্রার্থীকে। কেননা এই স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে এবং বিজেপি আজকে যারা দেশ ভাগের ব্যবস্থা করছেন, হিন্দুত্ববাদ করার চেষ্টা করছে বিজেপিকে, তাকে পরাস্ত করতে আমাদের প্রার্থীকে ভোট দিন। কেননা আমরা অতীতে দেখেছি আমাদের প্রার্থীরা জয়ী হয়ে এলাকা উন্নয়নের কাজ করেছেন। আমরা দেবশ্রী চৌধুরীকে পুনরায় দেবশ্রী চৌধুরীকে ভোট দিয়ে এলাকার কাজ একটা বন্ধ হওয়ার পরিকল্পনা করেছিলেন, সেটা দূর করার জন্য। এবং তৃণমূল কংগ্রেস জিততে পারেনি কোনদিন, এই লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস আজ অব্দি জিততে পারেনি, এবার জিততে পারবে না। সেই জন্য আমরা মনে করি আমাদের ভোটটা দিন এবং আমাদের ভোটটা দিয়ে একটা এই এলাকার উন্নয়ন, আমরা দেশের কাজে এই এলাকার উন্নয়ন আমরা পৌঁছে দিতে পারি। পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পার্লামেন্টে, ভারত সংসদে আমরা করতে পারি, লড়াই করে আমাদের যে কাজগুলো অসমাপ্ত আছে সেই কাজগুলো নিয়ে আসতে পারি। সেটা মানুষকে আমরা বোঝাচ্ছি। মানুষ হ্যাবক সাজাচ্ছে, যেখানে যাচ্ছে মানুষের ঢল নামছে। আমরা আমাদের প্রার্থী আলী ইমরান ভিক্টরকে যেখানে গ্রামে গঞ্জে যেখানে নিয়ে যাচ্ছে সে মানুষের ঢল নামছে।
অসংখ্য ধন্যবাদ মোহিত বাবু। আমরা এতক্ষণ কথা বললাম উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মাননীয় মোহিত সেনগুপ্তের সঙ্গে। তিনি পরিষ্কার যেটা জানালেন, একদিকে যে ধর্ম নিয়ে যে একটা মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি বিজেপি করছে বলে তিনি দাবি করছেন, তার বিরুদ্ধে দেশ বাঁচানোর লড়াই। অন্যদিকে রাজ্যের তৃণমূল সরকারের যে দুর্নীতি, কর্মসংস্থান ছিনিয়ে নেওয়ার মানসিকতা, তার বিরুদ্ধে দুই শক্তির বিরুদ্ধে জোরদার লড়াই করবেন জোট প্রার্থী আলী ইমরান রঞ্জ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, এই কেন্দ্রের সঙ্গে এখনো উচ্চারিত হয় প্রিয়রঞ্জন দাশমুন্সির নাম। কংগ্রেস তাদের প্রার্থী করেছে আলী ইমরান রঞ্জকে। এখন এটাই দেখার যে সাধারণ মানুষের রায়ে প্রিয়রঞ্জন দাশমুন্সির হারিয়ে যাওয়া সেই দুর্গ কি তাদের যৌথ লড়াইয়ে পুনরুদ্ধার করতে পারবেন আলী ইমরান রঞ্জ ওরফে ভিক্টর? তবে এই বিষয়ের যাবতীয় প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন পর্যন্ত। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথা। নমস্কার। ভোটের খাস কথা।